জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের প্রস্তাবকে ত্রুটিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। একই বিষয়ে দুই ধরনের সুপারিশ সাংঘর্ষিক, বাড়তে পারে বিভেদ। দলগুলো এই বিলের ভাষা পরিমার্জন করতে হবে। মূল কথাটা, মূল সেন্সটা, মূল বক্তব্যটা সুপারিশের, সেই বক্তব্যটা কিন্তু থাকতে হবে। মেরামতের পর আবারও স্বাভাবিক হচ্ছে মেট্রো রেল চলাচল। ফার্মগেট অংশে কম্পনের জেরে রাতে সাময়িক বন্ধ ছিল আগারগাঁও টু শাহবাগ রুট। কালকে শুনছিলাম আর কি মেট্রো বন্ধ ছিল, এখনো আসে দেখে চালু আছে। ফার্মগেট থেকে আসার সময় ট্রেনটা একটু স্লো চলে, ওই ইয়েতে বিলম্ব পাচ্ছি। গতকাল রাতে 9:30টার পর সাময়িক সময়ের জন্য কিছুক্ষণ বন্ধ ছিল, এখন আজকে সকাল থেকে পুরো লাইন স্বাভাবিক নিয়মে চলছে। কুষ্টিয়ায় ডামি নিয়োগ পরীক্ষার ঘটনা তদন্তে কাজ করছে 3 সদস্যের কমিটি। অভিযুক্ত আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ও তার ভাইকে জিজ্ঞাসাবাদ। যে কেউ যদি এর সাথে অভিযুক্ততা প্রমাণ হয়, আমাদের শাস্তি হবে। কিছু একটা আমরা বন্ধ পাচ্ছি। যদি কোনো ধরনের কোনো চক্র থাকে আমরা ভবিষ্যতে সেগুলোকে বের করে ফেলব। বুসানে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং বহুল কাঙ্ক্ষিত বৈঠক। 1 ঘন্টা 40 মিনিট আলোচনার পরও আসেনি আনুষ্ঠানিক কোনো চুক্তির ঘোষণা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ঐকমত্য কমিশনের প্রস্তাবে নানা ত্রুটি আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন কোনো ক্ষেত্রে একই বিষয়ে 2 ধরনের সুপারিশ করা হয়েছে। আবার 270 দিন সময়সীমা বেঁধে দেয়া স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার সুপারিশ গ্রহণযোগ্য নয়। এতে সামনে সংঘাত ও বিভেদ বাড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। তবে ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম বলেছেন, জুলাই সনদের মূল বিষয় থেকে সরে আসার সুযোগ নেই দলগুলোর। সহকর্মী লাভলি বিথির রিপোর্ট। প্রায় 8.5 মাসের আলোচনা, বিশেষজ্ঞ মতামত শেষে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এতে ঐক্যের বদলে বরং অনৈক্য দেখছেন বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। জুলাই সনদে 2টি বিকল্প প্রস্তাবে আদেশ এবং গণভোটের সুপারিশ আছে, কিন্তু প্রথম প্রস্তাবে সংবিধান সংস্কার বিলটি সংস্কার পরিষদ সহায়ক হিসেবে বিবেচনা করবে, যেখানে দ্বিতীয় প্রস্তাবে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই 2টি প্রস্তাবে বাধ্যবাধকতা থাকলে সংকট বাড়বে। ইভেন উইদাউট নোট অফ ডিসেন্ট আমার জুলাই সনদের সমস্যা আছে। আর যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর ক্ষেত্রে চিন্তা করেন, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে কি আমরা আরও বড় ধরনের ক্রাইসিসে যাব। বিএনপির যে পজিশন, সেই পজিশন অনুযায়ী দ্বিতীয় বিকল্প প্রস্তাবটা তার গ্রহণ করার কোনো ধরনের কোনো কারণ নেই। এখন প্রথম বিকল্প প্রস্তাবে এই সহায়ক বা বিবেচনা করা, এটার সংজ্ঞায়নটা কি, এইটা খুব ইম্পর্টেন্ট। এই সংজ্ঞায়নটা যদি পরিষ্কার করতে না পারি আমরা, তাহলে হচ্ছে আসলে বিএনপি দুটাকেই রিজেক্ট করবে, তাইলে আমরা একটা ঝামেলার দিকে যাচ্ছি। নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষর করেছে বেশিরভাগ দল। এই অবস্থায় সনদ বাস্তবায়ন আদেশ ভিন্নমত যুক্ত না করে যদি প্যাকেজ আকারে গণভোটে যায়, সেই গণভোটে কি বিএনপি অংশ নেবে, প্রশ্ন এই রাজনৈতিক বিশ্লেষকের। আপত্তি আছে 270 দিনের সময়সীমা নিয়েও। কনসেনসাস কমিশন যখন নোট অফ ডিসেন্ট এটাকে অন্তর্ভুক্ত করা হবে, এটাকে অ্যাকনলেজ করেছে, তখন কি তারা বিএনপিকে কখনো বলেছিল যে নোট অফ ডিসেন্ট কিন্তু আমরা ওভাররাইড করতে পারি? এই সুযোগটা যদি সে বিএনপিকে না দেয় এবং বিএনপির কাছে যদি এটা ক্লিয়ার না করে, তাহলে এখন যদি আপনি নোট অফ ডিসেন্ট বাদ দেন, বিএনপি খুব লেজিটিমেটলি এই প্রশ্নটা করতে পারে যে আপনি যখন আমাকে নোট অফ ডিসেন্ট রাখার অপশন দিয়েছেন, তখন তো আমার কাছে পরিষ্কার করেননি যে আপনি ইচ্ছা করলেই নোট অফ ডিসেন্ট বাদ দিবেন। সো যদি রেফারেন্ডাম ঠিকঠাক মতো কাজ করতে হয়, আর যদি আপনি চান যে আমি নোট অফ ডিসেন্ট উঠিয়ে দিয়ে করব, তাহলে অবশ্যই আপনাকে জনগণকে এটার কনসিকুয়েন্স কী হবে সেটা বোঝাতে হবে। সেটার জন্য যে ভিগোরাস ক্যাম্পেইন লাগবে। ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, জনগণের রায়ে বাধ্যবাধকতা তৈরি করবে, সময়সীমা বেঁধে দেয় তা আরও কার্যকর হবে। দলগুলো এই বিলের ভাষা পরিমার্জন করতে হবে, কিন্তু এই যে মূল কথাটা, মূল সেন্সটা, মূল বক্তব্যটা সুপারিশের, সেই বক্তব্যটা কিন্তু থাকতে হবে। জনগণই আরোপিত হবে কি হবে না সেই সিদ্ধান্তের আসলে আলাদা করে মেনশন করার কি দরকার ছিল, যাতে হয় নিশ্চিত করা।
বদিউল আলম জানান, বাস্তবায়নের পদ্ধতি এবং গণভোট কবে হবে সেই সিদ্ধান্ত নেবে সরকার। সরকারকে আমরা বিকল্প দিয়েছি, তারা এই বাধ্যবাধকতা সৃষ্টি করতেও পারে, নাও করতে পারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। স্বাভাবিক হয়েছে মেট্রো রেল চলাচল। রাতে সাময়িক বন্ধ থাকার পর সকাল থেকে পুরোদমেই রেল চলছে। চলাচল স্বাভাবিক হলেও যাত্রীদের মধ্যে এখনো শঙ্কা কাজ করছে। তাই অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা অনেক কম। এর আগে রাত 9:30টায় আগারগাঁ থেকে শাহবাগ অংশে সাময়িক সময়ের জন্য মেট্রো চলাচল বন্ধ ছিল। বিয়ারিং প্যাড পরে ফার্মগেটে যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল সেখানেই কিছুটা কম্পনের কারণে নিরাপত্তার স্বার্থেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়, আর পরে সে স্থানে রক্ষণাবেক্ষণ মেরামত কাজ চালায় কর্তৃপক্ষ। এর আগে গত রোববার দুপুরে 12টার পর ফার্মগেট স্টেশনের 433 নম্বর পিলারের উড়াল পথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এ ঘটনায় আবুল কালাম নামের এক যুবক মারা যান। বিয়ারিং প্যাড স্থাপন করার পর পুরো পথে মেট্রো রেল চালু করা হয় সোমবার বেলা 11টার দিকে। তারপরও ফার্মগেটে দুর্ঘটনাস্থলে 3 দিন ধরেই ধীরগতিতে চলাচল করছে মেট্রো রেল। আগারগাঁ থেকে উঠছে, ঢাকা বাসে যে নামবো আর কি। আর কালকে শুনছিলাম আর কি মেট্রো বন্ধ ছিল, এখনো এসে দেখে চালু আছে। টেকনিক্যালের উপরে বুঝতে হবে যে কতটুকু অনিশ্চয়তা, কতটুকু নিশ্চয়তা ওনারাই বলতে পারবে। আমরা যাত্রী, যখন যা হবে সেটাই মেনে নিতে হবে। সাময়িক সময়ের জন্য কিছুক্ষণ বন্ধ ছিল, এখন আজকে সকাল থেকে পুরো লাইন স্বাভাবিক নিয়মে চলতেছে। কুষ্টিয়ায় আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আরএমওর বাড়িতে ডামি নিয়োগ পরীক্ষার অভিযোগের তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে অভিযুক্ত আরএমও ও তার ভাইকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনায় অনিয়মের আলামত মিলেছে বলেও জানায় তদন্ত কমিটি। প্রশ্ন ফাঁস কাণ্ডে কারা জড়িত, আরও কোনো স্পটে এই ডামি পরীক্ষা হয়েছে কিনা তা জানা যাবে তদন্ত শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদনে। সিভিল সার্জন কার্যালয়ের 7 ক্যাটাগরিতে 115 পদের নিয়োগ পরীক্ষা কেন্দ্র করে গেল বৃহস্পতিবার চলে এই নাটকীয়তা। অভিযোগ ওঠে পরীক্ষা কেন্দ্রের বাইরে আরএমওর বাড়িতে ফাঁস হওয়া প্রশ্নে প্রস্তুতি নিচ্ছিল এই প্রার্থীরা। কালকে পরীক্ষা আছে সিভিল সার্জন, এখানে প্রশ্ন আসবে আমাদের, পরে কালকে পরীক্ষা। কত টাকা কন্ট্রাক্ট হয়েছিল? আমার 16 লাখ টাকা। ভিডিও ভাইরাল হওয়ার পর নড়চড়ে বসে সিভিল সার্জন কার্যালয়। তদন্তের স্বার্থে ডাকা হয় অভিযুক্ত আরএমও হোসেন ইমাম এবং তার ভাই নান্নুকে। সিভিল সার্জন কার্যালয় থেকে বেরিয়ে আসার পর তোপের মুখেও পড়েন আরএমও। যে কেউ যদি এর সাথে অভিযুক্ততা প্রমাণ হয় আমাদের শাস্তি হবে, ঠিক আছে? এর জন্য কোনো মত সৃষ্টি করে আমাদেরকে কোনোভাবেই হেনস্থা করা আমি বেআইনি মনে করি, এবং আমি এটার জন্য অবশ্যই তাদের গ্রেপ্তার দাবি করি। এই ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে বেশ কিছু যোগসূত্র পেয়েছেন তারা। পাশাপাশি কাজ করছে দুদক কুষ্টিয়া। তথ্য দেওয়ার মতো এখনো আমরা কনক্লুশনে আমরা পৌঁছাই নাই, তবে কিছু একটা আমরা গন্ধ পাচ্ছি। আমরা চেষ্টা করতেছি যে এই গন্ধটাকে আপনাদেরকে প্রকাশ করব। যদি কোনো ধরনের কোনো চক্র থাকে আমরা ভবিষ্যতে সেগুলোকে বের করে ফেলবো। শুধু চক্র না, এই সাথে অন্যান্য যারা আছে, মানে এর সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তাও আসবে। সিভিল সার্জনের মতো গুরুত্বপূর্ণ কার্যালয়ে এমন অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি সকলের। অনেক ছাত্রছাত্রী যারা অভিযোগ করেছে যে এখানে এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্রগুলো সরাসরি আমাদের আরএমও ডাক্তার হোসেন ইমামের বাড়িতে এগুলো ফিল আপ করা হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এবং একই সাথে প্রশ্নপত্র ফাঁসের সাথে সাথে প্রশ্নপত্র মুখস্থ করে দেওয়ানো হয়েছে বেশ কিছু অ্যাপ্লিকেন্টদের। অভিযোগ রয়েছে প্রশ্ন ফাঁস এবং উত্তরপত্র সরবরাহ করা হয়েছে জেলার আরও কয়েকটি স্পটেও। তদন্ত শেষে থলের বিড়াল বেরিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সকলের। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। সিরাজগঞ্জের এআরটি সেন্টারে উদ্বেগজনক হারে বেড়েছে HIV পজিটিভ রোগীদের সংখ্যা। গত 6 বছরে সেখানে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে 255 জন এই মরণ ব্যাধিতে আক্রান্ত। এদের বেশিরভাগই সমকামিতা ও ইনজেক্টিভ ড্রাগ ব্যবহারকারী। আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা ওষুধ প্রদানের পাশাপাশি কাউন্সেলিং করানো হচ্ছে। সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে সিরাজগঞ্জ। দাবি করা হচ্ছে যমুনা নদী তীরবর্তী অঞ্চলটি এইডসের রেড জোন।
নিঃসন্দেহে শিউরে ওঠার মতো তথ্য। বিষয়টি যাচাই করতে সিরাজগঞ্জ এআরটি সেন্টারে যমুনা টেলিভিশন। জানা যায়, গত কয়েক বছরে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে ইনজেকটিভ ড্রাগ ব্যবহারের মাধ্যমে এইচআইভি পজিটিভের সংখ্যা। সমকামীদের গ্রাফও ঊর্ধ্বমুখী। একটা ক্ষেত্রে হচ্ছে বেড়ে গেছে, সেটা হচ্ছে সমকামীদের মধ্যে। যে সমকামী বলতে হচ্ছে MSW, মেল হ্যাভিং টু সেক্স উইথ মেল, যারা এদের মধ্যে একটু এইচআইভির হারটা বেড়ে গেছে। এবার পাওয়া গেল আরেক তথ্য। এআরটি সেন্টারে গত 6 বছরে 10,600 জনের এইচআইভি টেস্ট করা হয়েছে, যাদের মধ্যে পজিটিভের সংখ্যা 255 জন। চিকিৎসকরা বলছেন, এই পরিসংখ্যান শুধু সিরাজগঞ্জবাসীদের নয়, এআরটি সেন্টারে পরীক্ষা করা হয়েছে পার্শ্ববর্তী আরও 8 জেলার রোগীদের। 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত 10,600-র অধিক মানুষকে এইচআইভি টেস্ট করা হয়েছে। এর ভিতরে পজিটিভ এসেছে 255 জন, এবং এই 255 জন হচ্ছে সিরাজগঞ্জ জেলা সহ মোট 8টি জেলার চিত্র। রেড জোন ঘোষণা করতে হলে আমরা যে টেস্ট করব, সন্দেহভাজন যে রোগীগুলো আসবে, এই টেস্টের 5% অথবা তার চেয়ে বেশি হতে হবে। সেই হিসাবে এই পরিমাণ 0.5, মানে এটা অনেক কম। সেই হিসাবে আমরা এটাকে রেড জোন ঘোষণা করতে পারি না। চলতি বছরে জেলায় এইচআইভি পজিটিভের সংখ্যা 22 জন। সিভিল সার্জন জানালেন, এই মরণ ব্যাধি থেকে রক্ষায় প্রয়োজন সচেতনতার। সমকামিতার বিষয়টা এটা আসলে একটা হিডেন মাস বলা যায়, আইসবার্গ অফ ডিজিজের মতোই। এটা তো আসলে দেখা যায় না, ফিজিক্যালি দেখে বোঝা যায় না কি তার সাথে ইয়ে করছে। তবে এই বিষয়গুলো আমরা অ্যাওয়ারনেস বৃদ্ধি করব আমাদের স্কুল কলেজ পর্যায়ে, এবং জেলা পর্যায়ে আমরা মাস অ্যাওয়ারনেস বৃদ্ধি করব। এইচআইভি পজিটিভ রোগীদের অনেকে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। বিনামূল্যে ওষুধ প্রদান, চিকিৎসা সেবার পাশাপাশি কাউন্সিলিং করা হচ্ছে তাদের। দিতে 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 ওর ব্লাড আমার ভিতরে গেছে, আমার ব্লাড ওর ভিতরে গেছে, চাইতে 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 এই যে এই রোগটা আক্রান্ত হয়ে গেছে আর কি। এই হাসপাতালে যে আসছি, এইচআইভি যে ওষুধগুলো দেয়, তাতে আমি সুস্থ আছি, ভালো আছি। ভয়ঙ্কর এই ব্যাধি রোধে সচেষ্ট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইনজেকটিভ ড্রাগের মাধ্যমে রোগটির বিস্তার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইনজেকটিভ ড্রাগের সাথে যারা বেশি জড়িত তাদের আলাদা লিস্ট করছি। লিস্ট করে আমরা অভিযান পরিচালনা করা শুরু করেছি। আপনারা কিছুদিনের মধ্যে দৃশ্যমান যে অগ্রগতি আপনারা সেটা দেখতে পারবেন। এইচআইভির ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আগুনে পড়ল সাতক্ষীরার হাজারকাটি বাজারের 7টি দোকান। ভোরে তালা এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। স্থানীয়রা জানান, একটি দোকান থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত, পরে আশপাশে আরো কয়েকটি দোকানে তা ছড়িয়ে পড়ে। 5টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায় এবং ছাই হয়ে যায় 2টি দোকানের মালামাল। কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানীদের। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে 4000 ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বর্মাছড়ির দেওয়ানপাড়া থেকে সব কাঠ উদ্ধার হয়। উদ্ধারকৃত কাঠের বাজার মূল্য প্রায় 1,20,00,000 টাকা। সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালাতে যায় সেনাবাহিনী। এ সময় ঘটনাস্থলে সেনা সদস্যের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। লক্ষ্মীছড়ি উপজেলার কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরে সশস্ত্র সন্ত্রাসী অবৈধ চোরাচালান কারবার চালিয়ে আসছে স্থানীয় সশস্ত্র সন্ত্রাসীরা। অবৈধ সরঞ্জাম উদ্ধারে নিয়মিত অভিযান চলবে বলেও আইন শৃঙ্খলা বাহিনী জানায়। দেশের নানা স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পালিত হচ্ছে দেবী জগদ্ধাত্রী পূজা। গতরাত থেকে প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনার মধ্য দিয়ে এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্ত অনুরাগীরা জানায়, কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে এবার শুরু হয়েছে এই দেবীর আরাধনা। প্রথম দিনে মন্দিরে ধর্মীয় আচার রীতি প্রার্থনা করে সময় কাটছে পুণ্যার্থীদের। এছাড়া পূজা ঘিরে মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার। শনিবার রাতে ঘট বিসর্জনের মধ্য দিয়ে এই পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। চট্টগ্রামের পটুয়াখালীর বাউফল সহ নানা এলাকায় পূজা উপলক্ষে নানা থিমে দেবী জগদ্ধাত্রীকে সাজানো হয়েছে। গাজীপুরের টঙ্গীতে টিএনটি কলোনি মসজিদের আলোচিত ইমাম মহিবুল্লাহ মিয়াজি আবারও অস্বাভাবিক আচরণ করে আলোচনার জন্ম দিয়েছেন। বুধবার বিকেলে টিএনটি এলাকার রাস্তায় অসংলগ্ন আচরণ করতে যায় দেখা তাকে এবং আশপাশের লোকজনের দিকে তিনি তেড়ে যান। বাসার
পৌঁছে দেওয়া হয়। স্থানীয়দের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। এ সময় ওই এলাকায় উৎসুক জনতা ভিড় করলে পুলিশ এসে সরিয়ে দেয়। এ ঘটনার ভিডিও প্রকাশ করে গুজব ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভ্রান্ত সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানায়। এর আগে জুমার দিনে খুতবা একটি ধর্মীয় সংগঠনকে কেন্দ্র করে বক্তব্য রেখে আলোচনার জন্ম দেন মহিবুল্লাহ। কয়েকদিন নিখোঁজ থাকার পর অসংলগ্ন অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন ইচ্ছা করেই বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। আনুষ্ঠানিক চুক্তির কোনো ঘোষণা ছাড়াই শেষ হলো দুই পরাশক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠক। 1 ঘন্টা 40 মিনিটের বৈঠক শেষে স্ব গন্তব্যে আবারও উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট। এর আগে 6 বছর পর দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানে স্থানীয় সময় সকাল 11টায় মিলিত হন দুই রাষ্ট্রপ্রধান। ধারণা করা হচ্ছে এবারের বৈঠকে আলোচনা হয়েছে শুল্ক, বিরল খনিজ পদার্থ, মাদক চোরাচালান, কৃষি খাতের মতো বিষয়গুলোতে। ধারণা করা হয়েছিল এই বৈঠকের মধ্য দিয়ে শুল্ক যুদ্ধ ইস্যুতে কোনো না কোনো সমঝোতায় পৌঁছাবে সবচেয়ে বড় অর্থনীতির দেশ দুটি। এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ওয়াশিংটন বেইজিং এর সহায়তা চাইতে পারে। এর আগে 2019 সালে সবশেষ বৈঠক করেন এই দুই নেতা। রাশিয়ার সাথে পাল্লা দিয়ে এবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করবে যুক্তরাষ্ট্র। পেন্টাগনকে এমন নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে ওয়াশিংটনের কার্যক্রম। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন নির্দেশনা দেন তিনি। দাবি করেন অন্য যে কোনো দেশের চাইতে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ। আর সে তালিকায় দ্বিতীয় স্থানে রাশিয়া আর বিস্তর পার্থক্য নিয়ে তৃতীয়তে রয়েছে চীন। অন্যান্য দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোয় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। গবেষণা সংস্থাগুলোর তথ্য অনুসারে সারা বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 87% যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলে। এর মধ্যে মস্কোর প্রায় 5,500, ওয়াশিংটনের 5,100টির মতো নিউক্লিয়ার ওয়্যারহেড রয়েছে। দক্ষিণ কোরিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন বানানোর অনুমতি দিল যুক্তরাষ্ট্র। দেশটিতে সফররত অবস্থায় সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে সিওলকে প্রয়োজনীয় প্রযুক্তি দিয়ে সহায়তা করবে ওয়াশিংটন। এর আগে মিত্র যুক্তরাষ্ট্রের কাছে সাবমেরিনের জন্য পারমাণবিক জ্বালানির আবেদন জানায় দক্ষিণ কোরিয়া। দুই দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী মার্কিন সম্মতি ছাড়া নিউক্লিয়ার ফুয়েল পুনঃপ্রক্রিয়াকরণ করতে পারবে না সিউল। সাধারণত ডিজেল চালিত সাবমেরিনের তুলনায় নিউক্লিয়ার সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে। 만들어내는 것이기도 합니다. 미국의 제조 부흥을 지원하고 조선 핵 추진 잠수함의 연료를 우리가 그런 면에서도 각별한 গাজায় বর্বরতার জেরে 1.5 বছরে আত্মহত্যার চেষ্টা করেছেন 279 ইসরায়েলি সেনা। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য মতে 2024 সালে আত্মহত্যা করতে চাওয়া 78% সেনাই ছিলেন যুদ্ধের ময়দানে, যা আগের বছরগুলোর তুলনায় আশঙ্কাজনক হারে বেড়েছে। 2023 সালে মাত্র 17% ইসরায়েলি সেনার মধ্যে আত্মহত্যার প্রবণতা ছিল। বিভিন্ন সময় একাধিক গবেষণায় উঠে এসেছে গাজার বর্বরতা চালিয়ে অনেক ইসরায়েলি সেনাই মানসিকভাবে ভেঙে পড়েছেন, এমনকি অনেকে আত্মহত্যা করেছেনও। বাণিজ্যিক বিমান চলাচলের সুপারসনিক ফ্লাইটের স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মঙ্গলবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো সফলভাবে উড্ডয়ন করেছে পরীক্ষামূলক বিমান X-59। আর তীব্র গতিতে উড়লেও এর অত্যন্ত ক্ষীণ শব্দ সবাইকে অবাক করেছে। সাধারণ বাণিজ্যিক বিমানের তুলনায় প্রায় 60% বেশি গতিতেই উঠতে সক্ষম নাসার এই বিমানটি। প্রবল বেগে উড়ে যাচ্ছে সুপারসনিক বিমান, তবে নেই তীব্র শব্দ। চোখে না দেখা পর্যন্ত বিশ্বাসই হবে না উড়োযানের উপস্থিতি। অত্যাধুনিক এই প্রযুক্তিটি নাসার আবিষ্কার। মঙ্গলবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি মরুভূমির আকাশে প্রথমবারের চেষ্টাতেই উড্ডয়নে সফল হয় নাসার পরীক্ষামূলক বিমান X-59। সূর্যোদয়ের প্রায় 1 ঘন্টা পর পামডেল শহরে ওড়ানো হয় প্রায় 100 ফুট লম্বা জেটটি। একক ইঞ্জিন চালিত এই বিমানের গতি ঘন্টায় প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম। 55,000 ফুট উচ্চতায় উঠতে পারে বিশেষ এই জেটটি, যা সাধারণ বাণিজ্যিক বিমানের দ্বিগুণ। X-59 এর তীব্র আওয়াজ এড়ানোর রহস্য হলো এর বিশেষ বায়ুগত নকশা। বিমানটির আকৃতি বায়ুর চাপকে সমানভাবে ছড়িয়ে দেয়, ফলে বিস্ফোরণ সদৃশ আওয়াজ সৃষ্টি হয় না। কেবল গাড়ির দরজা বন্ধের মতো মৃদু সনিক থাম শোনা যায়।
ভবিষ্যতের বাণিজ্যিক সুপারসনিক বিমানের প্রযুক্তি যাচাইয়ের জন্য পরীক্ষামূলক মডেল হিসেবে তৈরি করা হয়েছে নাসার এই বিমানটি। বিশেষজ্ঞরা বলছেন, তীব্র শব্দ ও কম্পন না থাকায় যাতায়াতের এক নতুন দ্বার উন্মোচন করতে যাচ্ছে উড়োযানটি। এর ফলে দূরপাল্লার যাত্রা হবে তুলনামূলকভাবে অনেক দ্রুত ও আরামদায়ক। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। আর এই ছিল আমার কাছে